হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনা সবার ঠিকঠাকভাবেই চলছে। ওকে, দেখো আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব মেনলি মোটামুটিভাবে কম্পিটিটিভ ফিল্ডে দেখো এখন অনেকটা চেঞ্জ হয়েছে। যেমন 2000 তুমি 20-র আগে পর্যন্ত পর্যন্ত যদি দেখো, 20 বা 18-র আগেও যদি দেখো, সাধারণত কম্পিটিটিভ ফিল্ডে বা কম্পিটিটিভ লাইনে সব কিছু জিনিস বুঝে কোন পরীক্ষা দিতে পারবো, কোন পরীক্ষা হয়, এই জিনিস বুঝেই পরীক্ষা দিতে আসতে আসতেই অনেক স্টুডেন্টের বয়স 26, 27, 28 এরকম হয়ে যায়। ঠিক আছে, কিন্তু বর্তমানে দেখো সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব, ফেসবুক বিভিন্ন সময় বিভিন্নভাবে লোকে অনেকে আছে, আমারও স্টুডেন্ট অনেকে আছে যারা 11-12-এ পড়ছে, তারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা শুরু করেছে। এরকম ফেসবুকে প্রচুর ছেলে মেয়ে আছে যারা 11-12-এ পড়ার সময় থেকেই সিজিএল কী জিনিস জানে, স্টেটে কী পরীক্ষা হচ্ছে জানে, মোটামুটিভাবে কম বেশি প্রত্যেকের কাছে অ্যাওয়ারনেসটা আছে। ঠিক আছে, কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয়, পার্টিকুলার একটা দুটো এক্সামের খবর সাধারণত থাকে। অল ওভার ইন্ডিয়াতে সারা বছরে মিনিমাম যদি তোমার বয়স 18 থেকে বা 20 থেকে যদি 27 বছরের মধ্যে হয়, তুমি অন্তত 20 থেকে 25টা পরীক্ষা সারা বছরে দিতে পারবে। তোমার বয়স, তুমি যদি ভাবো আমি শুধু স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দেবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্তমান সিনারিও অনুযায়ী, তাহলে তুমি মোট মিলে হয়তো 2 বা 3টে পরীক্ষা সারা বছরে দিতে পারবে। ঠিক আছে, এবারে বয়স যখন তোমার বেড়ে যাবে, মানে 27 ক্রস করে যাবে, তোমার কাছে অপরচুনিটির প্রায় কমে আসবে। প্রায় তোমার অপরচুনিটি 80% অপরচুনিটি তোমার হাত থেকে চলে যাবে। তোমাকে এক্ষুনি আমি দেখাবো, মোট মিলিয়ে তুমি পরীক্ষা হিসেব হিসেব করে দেখতে গেলে তুমি পরীক্ষা অনেক দিতে পারবে। ঠিক আছে, কিন্তু তার মধ্যে কিছু পরীক্ষা হয়তো 2 বছরে একবার হয়, 3 বছরে একবার হয়, 4 বছরে একবার হয়। তাহলে সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু এটা তোমাকে মেনে নিতে হবে যে 30 বছর বয়সের পরে আমার অপরচুনিটি অনেকটাই কম। ঠিক আছে, এটা মেনে নিয়ে তোমাকে এগোতে হবে। তার জন্য তোমার আমার এটা পার্সোনালি মনে হয়, দেখো 30 বছর বয়সের পরে কারুর আমি ছায়াতে থেকে আমি শুধুমাত্র পড়াশুনো করব আর আমার বিকল্প কোনো রাস্তা আমি চিন্তা ভাবনা করব না, আগামী 30 বছর, আগামী 5 বছর যদি পেরিয়ে চলে যায়, 35 পেরিয়ে যায়, তখনও যদি আমি কিছু না করি, তো তখন কিন্তু বাকি জীবনটা এগোনো খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আবার এটাও সম্ভব 30-এর পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা, আজকের পুলিশের পরীক্ষা অনেক হচ্ছে, কিন্তু পুলিশের পরীক্ষা যখন হতো না, যখন ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ফুড এসআই এই এক্সামগুলোর দিকে লোকজন তাকিয়ে থাকতো, তাদের কিন্তু ম্যাক্সিমাম সিলেকশন এজ কিন্তু 28-এর পরে। তুমি ডব্লিউবিসিএস এর লিস্টে বর্তমানে একটু ট্রেন্ড চেঞ্জ হয়েছে, নাহলে তুমি যদি পুরোনো ট্রেন্ড দেখো না, সেক্ষেত্রে কিন্তু ডব্লিউবিসিএস এর সিলেক্টেড ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 30+ এজ। ঠিক আছে, তো এইবারে তোমাকে আমি বলতে পারি যে 30+ এজের পরে প্রচুর সংখ্যক সিলেক্টেড ক্যান্ডিডেট থাকে যারা এক্সিকিউটিভ হন, যারা ডিএসপি হন। আমারই পরিচিত পরিচিত বলতে আমার ফেসবুকে অনেকেই কানেক্টেড আছি আমি। তো তারা অনেকেই 30+ এজের, এমন তুমি বিশ্বাস করবে না 37 এজেও এসে ডব্লিউবিসিএস ক্লিয়ার করেছেন, এরকম প্রচুর আছে। ঠিক আছে, এরকম ম্যাডাম আমি একজনকে চিনি, যিনি 39 ইয়ার্সে এসে হচ্ছে সিলেক্টেড হয়েছেন সরকারি চাকরিতে। এরকম আছে, এক্সেপশনাল আছে। এবং এক্সেপশনালটা আমি বলছি যে তুমি নয় আমি নয়, কেন এটা আমি সবসময় ফিল করি যে কেউ যদি একজন পেরে যায় সেটা আমি কেন পারবো না। ঠিক আছে, তো কিন্তু আমি তোমাকে আবারও বলছি যে এখানটাতে যখনই 30 এজ হয়ে গেছে, আমি যাদের কথা বললাম, যে বা যিনারা 37, 36, 38-এ চাকরি পাচ্ছেন, তাদের কিন্তু অলরেডি একটা করে ব্যাকআপ কিছু না কিছু আছে। কেউ প্রাইমারিতে চাকরি করছিলেন, কেউ অন্য কোনো জায়গায় চাকরি করছিলেন, কেউ প্রাইভেট সেক্টরে চাকরি করছিলেন, প্রত্যেকের ব্যাকআপ আছে। এরকম নয় যে আমি সারাদিন রাত করে পড়ছি তারপরে 30 এজের পরে আমি চাকরি পেয়েছি, এরকম নয়। তাদের মধ্যে অনেকে আছে 30 এজের পরে চাকরি পেয়েছেন যারা কিছু মানে কোনো রকম কোনো এমপ্লয়েড ছিলেন না, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু কোনো না কোনোভাবে তাদের প্ল্যান বি অলরেডি ছিল। ঠিক আছে, তো সেইভাবে তুমি নিজের কি পরিস্থিতিতে আছো, নিজের ফিনান্সিয়াল কন্ডিশন কি আছে, তুমি সেই ভেবে বা সেই হিসেব করে তুমি কিন্তু বাকিরা ডিসিশন নেবে। ঠিক আছে, চলো শুরু করি। বয়স 30, কোন কোন সরকারি চাকরির পরীক্ষা তুমি দিতে পারবে? ঠিক আছে, দেখো আমরা সাধারণত সরকারি চাকরি বলতে যে যে জিনিসগুলোকে বুঝি, সরকারি চাকরি মানে ওই কাউকে হাতে পায়ে ধরে হচ্ছে একটা বিডিও অফিসে চাকরি নিয়ে নিলাম, সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি নিয়ে নিলাম, ওটা কিন্তু কোনো সরকারি চাকরি নয়। সরকারি চাকরি মানে প্রপার ওয়েতে তুমি একটা চাকরি পাবে, যেটাতে তুমি ডিএ পাবে, যেটাতে তুমি মেডিকেল অ্যালাউন্স পাবে, যেটাতে তোমার ফ্যামিলি পুরো সিকিউর থাকবে।
যেটাতে তুমি হচ্ছে তো কোনো কারণে কোনো অঘটনের কারণে আমি যদি না থাকি, আমার ওয়াইফ বা আমার যদি ছেলে মেয়ে থাকে বা যে কোনো সরকারি এমপ্লয়ি যদি থাকেন, তো ওনার ছেলে মেয়ে সেই চাকরিটা পান। ঠিক আছে, আমাদের স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে আমি বলছি। তো সেই সুবিধা কিন্তু তুমি সিভিক ভলেন্টিয়ারে পাবে না, সেই সুবিধা কিন্তু তুমি কাউকে ধরে বিডিও অফিসে কন্ট্রাকচুয়ালে ঢুকেছো ওটা কিন্তু তুমি কোনোদিনও পাবে না। প্রপার ওয়েতে সরকারি চাকরি তোমাকে আমি যেটা বলছি, ঠিক আছে। সরকারি চাকরি পেতে গেলে সাধারণত কি হয়, কয়েকটা ওয়েতে তোমাকে যেতে হবে। কয়েকটা রিক্রুটমেন্ট এজেন্সি আছে। এজেন্সি মানে যারা অলরেডি এই ফিল্ডে আছো তারা প্রত্যেকে A to Z সব কিছুই জানো, যারা নতুন আছো তারা জানো না, তাদের জন্য এই কথাগুলো বলা। সেটা হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে রিক্রুটমেন্ট এজেন্সিস। আচ্ছা, এটা বলার আগে আর একটা কথা বলতে চাই, আমরা খুব শীঘ্রই আর একটা সিরিজ শুরু করব, সেটা হচ্ছে দেখো নো ইওর ড্রিম বলে সরকারি, রাজ্য সরকারে ও কেন্দ্রীয় সরকারে সরকারি চাকরির খবরাখবর। দেখো তোমরা অনেকে প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নিয়ে তোমাদের কাছে মনে হতে পারে যে আমি এই চাকরিটাই, ধরো কনস্টেবল বা হচ্ছে আমি বললাম ক্লার্কশিপ বা বললাম ফুড এসআই, এই চাকরিটা হয়ে গেলেই স্যার আমি সেট। কিন্তু তুমি একটা খুব ভালো স্টুডেন্ট, তুমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ম্যাথমেটিক্স ফিজিক্স তুমি খুব ভালো পারো, তোমার বয়স 22-23 বছর বয়স, তোমার কাছে হিউজ অপরচুনিটি আছে, তুমি অনেক কিছু চাকরির পরীক্ষা দিতে পারো এবং তোমার কাছে মেধারও কোনো খামতি নেই। কিন্তু প্রপার অ্যাওয়ারনেসের জন্য হচ্ছে কি, তোমার কাছে না থাকার জন্য অনেক ভালো ভালো সরকারি চাকরি বা ভালো ভালো জায়গাতে তুমি চাকরি কিন্তু অপরচুনিটি মিস করো। সেটা যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের না হয়, তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, তোমাকে তুমি 90% স্টুডেন্ট যারা কম্পিটিটিভ ফিল্ডে আছে তাদের মধ্যে জিজ্ঞেস করলে হার্ডলি 10টা থেকে 15টা পরীক্ষার নাম বলবে। আমি তোমাকে এই সিরিজে বলবো অন্তত 50+ হচ্ছে সরকারি চাকরির পরীক্ষার নাম বলবো, যেটা তোমার বয়স হচ্ছে 18 বা 20 থেকে 27 যদি তোমার বয়স হয়, তার মধ্যে যদি তোমার বয়স থাকে, সেখানে এতগুলো চাকরির পরীক্ষা তুমি দিতে পারবে। তাদের মধ্যে অলমোস্ট 25 থেকে 30টা পরীক্ষা হবে যেগুলো সারা প্রত্যেক বছর পরীক্ষা হয়, তুমি দিতে পারবে। পরীক্ষার ধাঁচ অলমোস্ট সেম, তুমি একবার ভালো করে প্রিপারেশনটা নিয়ে নিলে ম্যাথ এবং ইংলিশটাকে, তুমি যদি একদম আপ টু লেভেল পর্যন্ত তুমি প্রিপারেশন নিয়ে নাও, তাহলে তুমি প্রত্যেক বছর অন্তত 30টা পরীক্ষা দিতেই পারবে তুমি। ঠিক আছে ভাই, সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু আজকে যেটা আমাদের আলোচনার বিষয়, 30 বছর বয়স পর্যন্ত পেরিয়ে গেলে কি কি পরীক্ষা দেওয়া যেতে পারে। দেখো মেন আমাদের এই হচ্ছে রিক্রুটমেন্ট এজেন্সিস, মানে কি, এরা হচ্ছে একটা করে পরীক্ষা নেবে, পরীক্ষা নিয়ে সরকারকে বলবে যে দেখো আমরা এই ক্যান্ডিডেট পেয়েছি, এই হচ্ছে রেকমেন্ডেড লিস্ট, এই লিস্ট আপনারা নিন, আপনারা এবারে চাকরি দিন। ঠিক আছে, একটা পরীক্ষার কত ভ্যাকেন্সি ঠিক হবে সেটা কিন্তু কোনো রিক্রুটমেন্ট এজেন্সি ঠিক করে না, সেটা ঠিক করে হচ্ছে কি তার যে ফিনান্স ডিপার্টমেন্ট আছে বা তার যে ক্যাবিনেট আছে, সেখান থেকে ঠিক হয় যে আমরা এই চাকরির মাধ্যমে এতগুলো আমরা ক্যান্ডিডেটকে বাছাই করব। তখন তারা কি করে, যেখানে যেরকম হয়, যেমন আমরা সাধারণত বলি এই তিনটেকে বলি আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, তোমরা মার্কেটে শুনে থাকবে সেন্ট্রালের চাকরি, স্টেটের চাকরি। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যারা, তারা হচ্ছে কি ইউপিএসসি দিয়ে আসেন, এসএসসি দিয়ে আসেন। এসএসসি মানে স্কুল সার্ভিস নয়, এসএসসি মানে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, এবং হচ্ছে কি আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এই তিনটে রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে যারা সিলেক্টেড হন তারা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক, ডব্লিউবিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা যারা রিক্রুট করে তারা হচ্ছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। আমাদের স্টেটের প্রত্যেকটা স্টেটের রিক্রুটমেন্ট এজেন্সি একাধিক থাকতে পারে, যেমন ডব্লিউবিপিএসসি আমাদের স্টেটেরই, ডব্লিউবিএসএসসি একটা সময় ছিল, এখন সেটা আবার নতুন করে তৈরি হবে, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন। এরপরে আরও একটা কি হয়, পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আরও কি হয়, হাইকোর্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাইকোর্ট বা হচ্ছে বিভিন্ন কোর্টগুলো যেগুলো আছে তাদের কিন্তু রিক্রুটমেন্ট আলাদাভাবে তারা নিজেরা করায়। ঠিক আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন এর কিন্তু পরীক্ষা আলাদাভাবে কন্ডাক্ট হয়। তো এতগুলো রিক্রুটমেন্ট এজেন্সি আছে যারা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট করে। এবারে আমরা প্রত্যেকটাতে দেখব যে 30 বয়স পেরিয়ে গেলে আমরা কোন কোন এক্সাম দিতে পারি। ঠিক আছে, দেখো প্রথমে আসি যেটা, সেটা হচ্ছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। অনেকে বলে ইউপিএসসির পরীক্ষা, ইউপিএসসির পরীক্ষা বললে কথা হাফ বলা হবে। ইউপিএসসি একটা রিক্রুটমেন্ট এজেন্সি, ইউপিএসসি দিয়ে অনেক পরীক্ষা হয়। ইউপিএসসি দিয়ে দেখো শুধু যে এই দুটো পরীক্ষা হয় তা নয়, ইউপিএসসির মাধ্যমে ইউপিএসসি দেখো সিএসই হবে সিভিল সার্ভিস এক্সামিনেশন, যেটাকে আমরা আইএস পরীক্ষা বলি। আইএস পরীক্ষা বলেও কোনো পরীক্ষা নেই, সেটা হচ্ছে কি সিভিল সার্ভিস এক্সামিনেশন, যেটার মাধ্যমে আইএএস, আইপিএস, আইআরএস এরা সমস্ত রিক্রুটমেন্ট হয়।
আর একটা পরীক্ষা হয় IES, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে থাকেন ওনারা দিতে পারেন। আরও কি পরীক্ষা হয়? NDA পরীক্ষা হয়। আরও কি পরীক্ষা হয়? CDS পরীক্ষা হয়। এগুলো সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করে কে? UPSC। ঠিক আছে, দেখো UPSC CSC সিভিল সার্ভিস এক্সামিনেশন 32 ইয়ার্স পর্যন্ত দেওয়া যায়। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যে পরীক্ষার আপার লিমিট আমি বলছি, যে বা যিনারা SC ST থেকে বিলং করেন বা OBC থেকে বিলং করেন, OBC হলে আরও 3 বছর ছাড় পাওয়া যাবে এবং SC ST যদি হয় আরও 5 বছরের ছাড় পাওয়া যাবে। মানে আপার এজ লিমিট যদি 32 হয়, যদি কোনো OBC ক্যান্ডিডেট থাকে সেন্ট্রাল ফরম্যাট অনুযায়ী, তাহলে সে হচ্ছে 35 বছর বয়স পর্যন্ত দিতে পারবে। কারুর কেউ ধরো SC ST থেকে বিলং করেন, তাহলে সে হচ্ছে 32 বছর হচ্ছে আমাদের কি আছে লাস্ট এজ, তাহলে সে বা উনি আরও 5 বছর এক্সট্রা, তো এখানটাতে হচ্ছে 37 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়া যায়। ওকে, দেখো এই যে পরীক্ষাটা, এটা মনে করা হয় আমাদের হচ্ছে ইন্ডিয়ার টাফেস্ট এক্সাম, সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে UPSC পরীক্ষা। আমি প্রত্যেকটা পরীক্ষা তোমাকে বলে দিয়ে যাচ্ছি, বয়স বলে দিয়ে যাচ্ছি, এবারে বাদ বাকি তোমার যেটা কাজ হবে, দেখো একটা ভিডিওতে তো সব কিছু আলোচনা করা সম্ভব নয়। তোমার যেটা কাজ হবে, তুমি এক্সামের নাম ধরো, তুমি যদি এক্সাম সম্বন্ধে না জানো, এক্সামের নাম ধরো, ইউটিউবে সার্চ করো, বেস্ট টিচার হচ্ছে তোমার কাছে ইউটিউব, তোমাকে ডিটেলস বলে দেবে, ডিটেলস অ্যাবাউট UPSC CSE সিভিল সার্ভিস এক্সামিনেশন। ঠিক আছে, তোমাকে ডিটেলস ওখানে তুমি ভিডিও পেয়ে যাবে। ম্যাক্সিমাম তুমি 3টে থেকে 5টা ভিডিও দেখবে, এর বেশি ভিডিও দেখবেই না, কারণ তাতে তোমার টাইম ওয়েস্ট হবে। বিশেষ করে তুমি আরও বেশি কি হবে, টাইম ওয়েস্ট হবে, বেশি করে তুমি কি হবে, ওইটা শুধু জানতেই থাকবে, ওখান থেকে আর বেশি কিছু নেওয়ার নেই। আমার কি পরীক্ষা, কি সাবজেক্ট, কতগুলো পেপার, তার জন্য বেস্ট বুক লিস্ট কি হবে, ব্যাস ওইটুকু। ঠিক আছে স্যার, তো এটা তোমাকে আমি বলতে পারি সব থেকে টাফেস্ট এক্সাম। 30 বছর বয়সে তুমি যদি প্রিপারেশন শুরু করো, 32 ইয়ার্সে তুমি যদি তোমার কোনো নলেজ না থাকে, তাহলে কিন্তু 2 বছরে এই পরীক্ষার প্রিপারেশন নিয়ে সিলেক্টেড হওয়া এটা খুব চাপের ব্যাপার। ঠিক, কিন্তু তুমি যদি এটা খুব ভালো গাইডেন্সের মধ্যে যাও, তাহলে কিন্তু সম্ভব, 2 বছরে সম্ভব, অবশ্যই সম্ভব। ঠিক আছে, এরপরে দেখো APFC বলে একটা পরীক্ষা হয়, অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার। এই পরীক্ষাটা মোটামুটিভাবে 2 বছর 3 বছর অন্তর করে পরীক্ষা হয়। এর কিন্তু এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগে না, প্রপার তুমি যদি নর্মাল গ্র্যাজুয়েট যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হও, তুমি এই পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষার এজও হচ্ছে কত, 21 থেকে 32। ঠিক আছে, এই পরীক্ষাটাও তুমি দিতে পারবে। ওকে, আচ্ছা, এইখানে আমার একটু ডাউট আছে, মনে হচ্ছে যতদূর সম্ভব এই পরীক্ষাটা 36 পর্যন্ত দেওয়া যায়। কাইন্ডলি এটাকে তুমি একটু ভেরিফাই করে নেবে। ঠিক আছে, হয়তো টাইপিং মিস্টেকের কারণে 21 থেকে 36 হয়তো হতে পারে, তুমি একবার ভেরিফাই করে নেবে ইউটিউবে বা তুমি নর্মাল গুগলে। ঠিক আছে, কিন্তু এই পরীক্ষাটা সুবিধে কি আছে ভাই, এই পরীক্ষাটা কিন্তু অবজেক্টিভ পরীক্ষা হয়। এখানে কি হয়, এখানে হচ্ছে তোমার প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, যেটা হচ্ছে কোয়ালিফাইং পরীক্ষা হবে, ওটাতে তুমি সিলেক্টেড হলে তারপরে তোমাকে হচ্ছে মেন্স পরীক্ষা দিতে হবে, এবং সেই মেন্স পরীক্ষা হচ্ছে খুব টাফেস্ট এক্সাম। সেখানে পুরোটাই তোমাকে ডেসক্রিপটিভ এবং অ্যানালিটিক্যাল এক্সাম তোমাকে দিতে হবে। ঠিক আছে, কিন্তু এই যে পরীক্ষাটা APFC অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার যে পরীক্ষাটা হয়, এটা কিন্তু অবজেক্টিভ পরীক্ষা হয়, এবং পরীক্ষা একটাই, তোমার একটাই পরীক্ষা হবে অবজেক্টিভ, এবং তারপরে সরাসরি তোমার ইন্টারভিউ। ঠিক আছে, এটাকে তুমি টার্গেট করতে পারো, যে সমস্ত স্টুডেন্টরা অবজেক্টিভ পড়াশুনো করছো, তারা কিন্তু UPSC নাম শুনে আমাদের সবার একটা ভয় থাকে যে একটা টাফেস্ট এক্সাম, কিন্তু UPSCর এই এক্সামটা তুলনামূলকভাবে অনেক সহজ হয়। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তুমি সার্চ করো, পেয়ে যাবে অনলাইনে, এবং তুমি এই পরীক্ষাটা দেখো, প্যাটার্ন খুবই সহজ, অবজেক্টিভ পরীক্ষা হয়, খুবই সহজ। এই সেন্সে বলছি যে এটা অবজেক্টিভ পরীক্ষা হয়, প্রশ্ন যথেষ্ট টাফ হয়। UPSC কন্ডাক্ট করছে মানে তার কোশ্চেনের স্ট্যান্ডার্ড সেই লেভেলেই থাকবে। ঠিক আছে ভাই, তো অতএব এই পরীক্ষাটাকে যারা 30 বছর বয়স, এখনো হাতে 2 বছর সময় আছে, তো এটাকে তুমি হচ্ছে একবার টার্গেট করতে পারো। ওকে, এরপরে যেটাতে আমরা পরীক্ষাতে আসতে পারি সেটা হচ্ছে দেখো স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে একটা মাত্র পোস্ট আছে, যেটা তোমার 30 বছর বয়স হয়ে গেলে তুমি যেতে পারবে। ঠিক আছে, সেটা কি, আমি আবারও বলছি, এটা আমি কথা বলছি শুধু জেনারেল ক্যান্ডিডেটের জন্য। তুমি যদি SC ST OBC হও, এক্স সার্ভিসম্যান হও, তাহলে তাদের জন্য, PWD হও, তাদের জন্য কি হয়, এখানে আরও এজের ছাড় থাকে। ওই একই কথা, OBCর জন্য 3, SC STর জন্য 5, এবং এক্স সার্ভিসম্যান এবং PWDর জন্য তুমি সব থেকে বেস্ট হবে, তোমাকে যে এক্সামের আমি নামগুলো বলছি,
ওই এক্সামে তুমি নাম লিখবে, তুমি প্রিভিয়াস নোটিফিকেশন বলে গুগলে সার্চ করো, দিলে তুমি পুরোনো দিনের হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবে। ডিটেলস নোটিফিকেশনটা তুমি একবার পড়ে নাও, যদি তোমার কাছে নতুন হয় তাহলে নোটিফিকেশনটা তুমি পড়ো, তোমার মধ্যে ইন্টারেস্ট গ্রো করবে। ঠিক আছে, দেখো এই সিজিএল এক্সামটাতে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামে এর হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন থাকে, তোমাকে গ্র্যাজুয়েট হতেই হবে। ঠিক আছে, এবং এখানে একটা মাত্র পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। এই এক্সামটার জন্য তুমি, এই পোস্টটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। গ্রুপ বি পোস্ট, খুব ভালো স্যালারি, প্রায় স্টার্টিং 70+ স্যালারি প্রায়, বা আরও বেশিই হবে। ঠিক আছে, তো এটা মোটামুটি 32 পর্যন্ত দেওয়া যায়। তুমি যদি SC ST OBC ক্যাটাগরি থেকে থাকো তাহলে তুমি তো এর থেকে আরও 5 বছর 3 বছর করে গ্রেস পাবে। ঠিক আছে, এবারে দেখো সব থেকে যারা তোমাদের বয়স হচ্ছে 30+, তাদের জন্য 2024 হচ্ছে বেস্ট অপরচুনিটি বলে তুমি ধরে রাখতে পারো, কারণ এই সুযোগ তুমি সামনের বছর নাও পেতে পারো। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, রেলের পরীক্ষা হচ্ছে ভাই পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরীক্ষা। রেল 2016-তে নিয়েছিল, তারপরে 19-এ নিয়েছে, তারপরে আবার এসে 24-এ নিয়োগ করছে। এরা একটা পরীক্ষা নেবে, ভোট যতদিন পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত ওই পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়া আনতে থাকবে। Tier 1 হবে, তারপরে Tier 2 হবে, Tier 2 5টা শিফটে হবে, এইরকম করে চলতে থাকবে বছরের পর বছর। তাহলে তুমি ভাবো 2024-এ তুমি যদি একটা অপরচুনিটি পাও, এর পরের পরীক্ষা তুমি দিতে পারবে অলমোস্ট, তুমি ধরে রাখতে পারো 2029-এ ধরে রাখতে পারো। কপাল যদি খুব ভালো হয়, যেটা রেলওয়ে অলরেডি জানিয়েছে যে তারা নাকি প্রত্যেক বছর পরীক্ষা নেবে, যেটা নিয়ার টু ইম্পসিবল। ঠিক আছে, যদি হয় তাহলে সবাই খুশি হবে, আমি সঙ্গে সঙ্গে আমিও খুশি হব। কারণ আমরা প্রত্যেকেই চাই পরীক্ষা প্রত্যেক বছর হোক, তাতে কি হবে, অন্তত 10 জনের জন্য যদি ভ্যাকেন্সি বেরোয়, সেই 10 জন চাকরিটা পাবে। ঠিক আছে স্যার, তো সেই জন্য আমি বলছি 2024 এখনকার কথা যদি আমি বলি, 2024-এ সামনে যে দুটো নোটিফিকেশন বেরোবে, একটা হচ্ছে NTPC নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা, এবং সেখানে হচ্ছে কি, এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, ভুল বললাম, এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, আর এটা হচ্ছে 10+2 লেভেল। মানে কোনো স্টুডেন্ট যদি শুধুমাত্র 12 পাস করে থাকে, সে হচ্ছে লেভেল 2 এবং লেভেল 3 পরীক্ষাটা দিতে পারবে। ফর্ম ফিল আপ হয়তো একটাই করবে, সেটা হচ্ছে, এবার দেখো, কারণ আগের NTPC-তে দেখা গেছে ফর্ম ফিল আপ একটা করেছে, পরীক্ষা একটাই নিয়েছে, তাতে কি করেছে, একটাই পরীক্ষা নিয়ে সেখানে যারা 12 পাস করেছে তাদেরকেও একটা মানে রেজাল্টের ভিত্তিতে চাকরি দিয়েছে, গ্র্যাজুয়েটকেও একটা ভিত্তিতে চাকরি দিয়েছে। তাহলে তুমি ভাবো একটা জিনিস, যে আমি একটা পরীক্ষা কন্ডাক্ট করছি যেটা গ্র্যাজুয়েট লেভেলের স্টুডেন্টরাও বসছে, আবার দেখো 12 গ্রেডের স্টুডেন্টরাও বসছে, কিন্তু একটা ফ্যাক্ট হচ্ছে আমাদের কি, যে আমাদের সরকারি চাকরি যদি তুমি মিনিমাম কোয়ালিফিকেশন 8 পাসও চাও, আমাদের পরিস্থিতি এমন খারাপ জায়গাতে পৌঁছেছে, সেখানে যারা PhD করছে তারাও ফর্ম ফিল আপ করে। পরিস্থিতি এরকম জায়গাতে আমরা আছি। যদি 10 পাসও চাই, তো সেখানটাতে শুধু 10 পাসের স্টুডেন্ট অ্যাপ্লাই করে না, সেখানে অলরেডি যারা হচ্ছে MSc করা আছে, মাস্টার ডিগ্রি করা আছে, তারাও এসে হচ্ছে ওই 10+ যোগ্যতাতে পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তো সেগুলো আলোচনার বিষয় নয়। তো ম্যাটারটা হচ্ছে এটা, যদি কেউ এই বছর তুমি চাও যে আমি, এটাই হচ্ছে আমার জীবনের লাস্ট বছর, তুমি হচ্ছে 3টে সুযোগ পাবে অন্তত এইখানটাতে। তুমি হচ্ছে পাবে লেভেল 2 লেভেল 3 দিতে পারবে তুমি যদি গ্র্যাজুয়েট হও, লেভেল 2 লেভেল 3 দিতে পারবে, তুমি দিতে পারবে লেভেল 4 লেভেল 5 লেভেল 6। এখানে লেভেল 4 লেভেল 5 লেভেল 6 মানে হচ্ছে কি, সব থেকে হায়ার পোস্ট হচ্ছে লেভেল 6, তারপরে লেভেল 5 লেভেল 4। ঠিক আছে, তো এই বছর রেলওয়ে কি করেছে, যেহেতু নোটিফিকেশন 5 বছর অন্তর করে পাবলিশ করেছে, মাঝে কোভিড ছিল, সেই জন্য রেলওয়ে এই বছর কি করেছে, 3 বছর করে গ্রেস দিয়েছে। মানে তোমার বয়স যদি এই বছর 35ও হয়, তুমি এই বছর ফর্ম ফিল আপ করতে পারবে এই NTPC পরীক্ষাতে, রেলওয়ে NTPC, যেখানে পাতি গ্র্যাজুয়েশন দরকার, বা তুমি যদি শুধু 12 পাস করেও থাকো তাহলে তুমি এই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এবং 36 বছর বয়স পর্যন্ত এই বছরের জন্য বলেছে যে 3 বছর আমরা গ্রেস দিচ্ছি। সামনের বছর কিন্তু তুমি আর দিতে পারবে না যদি নোটিফিকেশন বেরোয়, কারণ সামনের বছর ওরা কিন্তু এই গ্রেসটা আর দেবে না। তোমার বয়স যদি এই বছর 34 হয়, তাহলে এই বছর দিতে পারবে, সামনের বছর কিন্তু তুমি আর দিতে পারবে না, কারণ সামনের বছর এজ লিমিট থাকবে 20 থেকে 33 পর্যন্ত। ঠিক আছে স্যার, তো এইটা হচ্ছে বলার, যদি কেউ এই বছর প্রিপারেশন ভালো করে নিয়ে, এখনো হাতে তুমি প্রায় 6 থেকে 7 মাস পাবে, 7 মাসে একটা সরকারি চাকরি ক্লিয়ার করা সম্ভব, এবং তখনই সম্ভব তুমি যদি 100% ডেডিকেটেড হও।
এবং প্রপার ওয়েতে পড়াশোনা করো। আজকের এই ইউটিউব চ্যানেলে গিয়ে খিস্তি করছি, কালকের ওই ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে বলছি আপনি কি পড়াতে জানেন, কালকের ওই ইউটিউব চ্যানেলে গিয়ে বলছি না কেউ একটা সাজেস্ট করে দিল ওর থেকে ও হচ্ছে বেস্ট। ভাই এই সমস্ত করলে কোনোদিন এগোতে পারবে না। প্রপার ওয়েতে পড়াশুনো করো, একদম লক্ষ্যটাকে তুমি ঠিক রাখো, একটা বই নাও, একটা সিলেবাস শেষ করো, ব্যাস, তারপরে প্রিভিয়াস ইয়ার সলভ করো আর মক টেস্ট দাও। এই হচ্ছে একদম সিম্পল প্রসেস, ঠিক আছে? তাহলে এই দেখো এই পরীক্ষাগুলোর অলরেডি এটা হচ্ছে আমাদের আরআরবি বোর্ড থেকে হচ্ছে এই নোটিফিকেশন পাবলিশ করেছে, ওরা এই ক্যালেন্ডার পাবলিশ করেছে। এই ক্যালেন্ডার অনুযায়ী দেখো এনটিপিসি দেখো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেল, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2 এবং লেভেল 3, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল ক্যাটাগরি, এগুলোর প্রত্যেকটার নোটিফিকেশন ওরা বের করবে জুলাই থেকে সেপ্টেম্বরে, ঠিক আছে? সেপ্টেম্বর মাসেও যদি আমি ধরে নিই নোটিফিকেশন ওরা বের করে, অক্টোবরের শেষ পর্যন্ত, অক্টোবর পর্যন্ত ওরা চলবে নোটিফিকেশন, ফর্ম ফিল আপ চলবে অক্টোবর। পরীক্ষা হতে হতে অলমোস্ট তুমি টাইম ধরে রাখতে পারো জানুয়ারি মাস, পরীক্ষা হতে হতে অলমোস্ট জানুয়ারি, বা তার হয়তো কিছুদিন আগে হতে পারে বা তার কিছুদিন পরে হতে পারে। তাহলে তুমি ধরো এখন দাঁড়িয়ে আজকের হচ্ছে জুন মাস, জুন মাসে দাঁড়িয়ে তুমি আরও মোটামুটিভাবে 6 মাস আরামসে টাইম পাবে। দিন রাত এক করে যদি পড়াশুনো করো তোমার পক্ষে এই এনটিপিসি দুটো এক্সাম, আর অক্টোবর থেকে ডিসেম্বরে ফর্ম বেরোবে হচ্ছে লেভেল 1, যেটাকে বলা হয় হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডির এগাত্রা পোস্ট আছে যেটাতে হচ্ছে তোমার আইটিআই লাগে, না হলে প্রত্যেকটা পোস্টে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে, সেই পরীক্ষাটা তুমি দিতে পারবে। এই 3টে পরীক্ষা গ্র্যাজুয়েট, 10+2 এবং মাধ্যমিক, এই 3টে যদি কোনো স্টুডেন্ট গ্র্যাজুয়েট হয় এই 3টে পরীক্ষাতে বসতে পারবে। এবং সব থেকে সুবিধে কি, এখানে ইংলিশ তোমাকে পড়তে হবে না, এখানে শুধু পড়বে কি ম্যাথ, রিজনিং আর জিকে। যদিও কিছুটা টাফ হয়, কিন্তু তুমি ভাবো একটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে না। তোমার যদি সত্যি সত্যি চাকরির দরকার থাকে, এই 3টে পরীক্ষাকে তুমি যদি এখন থেকে টার্গেট করো, তুমি ধরে রাখতে পারো যে তোমার কাছে বেটার এর থেকে অপরচুনিটি তুমি আর কোনোদিন পাবে না, ঠিক আছে? তো আবারও বলছি যে এই গ্রুপ ডি বা লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, 6, যদি কোনো স্টুডেন্ট গ্র্যাজুয়েট হও, তার বয়স 30 পেরিয়েও গেছে, সে কিন্তু এই পরীক্ষা 3টে পরীক্ষা তুমি আরামসে দিতে পারবে। এবং এই বছরের ভ্যাকেন্সি তুলনামূলকভাবে ঠিকঠাক আসছে, পরের বারে আসবে কি আসবে না, পরীক্ষা হবে কি হবে না, তার কিন্তু কোনো ঠিক নেই। তো তুমি এইটাকে একটা ভালো অপরচুনিটি বলে তুমি দেখতে পারো। এরপরে যেটাতে আমরা আসছি দেখো, সেটা হচ্ছে ডব্লিউবিপিএসসি বা আমাদের স্টেটের যে পরীক্ষাগুলো তুমি দিতে পারবে। তোমার বয়স যদি 30 হয়ে যায়, 30 কেন, স্টেটের যতগুলো ফর্ম বেরোয় ম্যাক্সিমাম দেখো 40-39 পর্যন্ত প্রত্যেকটাতে তুমি পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? আমি তোমাকে এরকম 15টা পরীক্ষা বলে দিয়ে যাচ্ছি, কিন্তু তোমার কাজ হবে 15টার মধ্যে তুমি যদি পাতি গ্র্যাজুয়েট হও যে কোনো সাবজেক্ট থেকে, কোনো স্পেশালাইজেশন না থাকে, এদের মধ্যে একটা মাত্র পরীক্ষা হচ্ছে, সেটা হচ্ছে দেখো আইসিডিএস সুপারভাইজার বলে একটা পরীক্ষা হয়, যেটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এখনো পর্যন্ত আমি যবে থেকে সরকারি চাকরির লাইনে আছি 2013-14 সাল থেকে, প্রায় 10 বছর হয়ে গেল, তার মধ্যে এখানে যে পরীক্ষাগুলো তুমি দেখতে পাচ্ছ তার মধ্যে 1-8টা পরীক্ষা আমি 2বার হতে দেখেছি লাস্ট 10 বছরে। এরকম নয় যে কোনো পরীক্ষা প্রত্যেক বছর হবে, সেটা একমাত্র পরীক্ষা আছে, সেটা হচ্ছে এই যে ডব্লিউবিসিএস এক্সাম, ঠিক আছে? ডব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনটা এখনো পর্যন্ত ইয়ার ওয়াইজ ধরে ধরে হয়েছে, না হলে বাদ বাকিগুলো তুমি যতগুলো পরীক্ষা দেখছো এখনো পর্যন্ত 2014 থেকে ফুড এসআই এক্সামটা আমার যতদূর মনে পড়ছে 2বার আমি দেখেছি। কৃষি প্রযুক্তি সহায়ক এক্সামটা আমি 2014 থেকে একবার দেখেছি। ক্লার্কশিপ এক্সামটা আমি দেখেছি 3বার, দেখেছি বলতে সামনেরটাকে ধরে যদি আমি বলি। মিসলেনিয়াস পরীক্ষাটা মোটামুটি 2014 থেকে অনেকবারই হয়েছে। মোটর ভেহিকেল ইন্সপেক্টর 4বারের বেশি হয়েছে। আইসিডিএস সুপারভাইজার এক্সামটা একবার মাত্র হয়েছে। এসআই অফ স্কুল এডুকেশন এটা হচ্ছে একবারই হয়েছে। স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি যেটা একবারই হয়েছে। তারপরে দেখো ওয়ার্ড মাস্টার গ্রেড 3 এটা একবারই হয়েছে। উদ্যান পালন প্রযুক্তি সহায়ক যেটা একবারই হয়েছে এখনো পর্যন্ত। লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা একবারই হয়েছে। ইন্সপেক্টর অফ লিগ্যাল মেট্রোলজি এই পরীক্ষাটা একবার হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষাটা 2বার হয়েছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ওয়েস্ট বেঙ্গল
এই পরীক্ষাটা একবার হয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন এখনো পর্যন্ত 14 থেকে যদি আমি 24 দেখি তাহলে পরীক্ষাটা হয়েছে 9 বার। ঠিক আছে, এই দেখো 15টা হচ্ছে পরীক্ষা তোমার পাশে আছে। এবারে তোমাকে আমি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে দেখো ভাই, এরকম মানে রেয়ার খুব স্টুডেন্ট থাকে যে বা যারা এমন প্রিপারেশন নিয়ে নেয় বলে দিতে পারবে যে এই পরীক্ষাটা আমি দিয়ে আসছি, এই পরীক্ষাতে আমি 100% ক্লিয়ার করব। এরকম রেয়ার স্টুডেন্ট থাকে, রেয়ার। প্রত্যেকেই কি করে, যে বা যারা চাকরি পায় তারা প্রত্যেকে কি করে, নিজেদেরকে যতটা উপরে তোলা যায় প্রিপারেশন নিয়ে ততটা প্রিপারেশন নিয়ে তারা পরীক্ষায় দিয়ে আসে। পরীক্ষা দিয়ে এসে তখন তারা একটা স্যাটিসফ্যাকশন লেভেল তৈরি হতে পারে প্রশ্নপত্র দেখে যে না আমি পরীক্ষাটা যা দিয়েছি তাতে মোটামুটিভাবে আমার রেজাল্ট ঠিক আছে। এবার কি হয়, সাধারণত ইউটিউব ফেসবুক হয়ে গেছে, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ থাকে, কিরে তোর কত স্কোর হলো, ওর কত স্কোর হলো, এরকম জিজ্ঞেস করে করে একটা মোটামুটিভাবে একটা অ্যাজামশন তৈরি হয়ে যায় যে মোটামুটি হ্যাঁ আমি এই স্কোর করছি, প্রিলি ক্লিয়ার হয়ে যেতে পারে, মেন্সে আমি এরকম ভালো পরীক্ষা দিয়ে এসেছি, হয়ে যেতে পারে। কিন্তু 100% তুমি কখনোই এক্সপেক্ট করাটাই হচ্ছে ভুল যে আমি কোনো সরকারি চাকরির পরীক্ষা যতক্ষণ পর্যন্ত লাস্ট পিডিএফে নাম না দেখছো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রেয়ারলি বলা যায় যে হ্যাঁ আমার চাকরি শিওর হচ্ছে। কারণ এটুকু জানবে যে বা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে লাফায় তাদের মধ্যে 99% কেউ কোনোদিন চাকরি পায় না। যারা চাকরি পায়, চাকরি পাওয়ার পরে এসে পোস্ট করে যায় আই এম সিলেক্টেড অমুক ডিপার্টমেন্ট, অমুক পোস্ট, অমুক অমুক অমুক, আমি অমুক বছর থেকে প্রিপারেশন নিয়েছি, আমি এই হচ্ছে স্কোর করেছি। এই হচ্ছে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, তাদের মাইন্ডসেট হচ্ছে এটা। তারা কোনোদিন কাট অফ নিয়ে, কোনোদিন পরীক্ষার কি প্রশ্ন হলো কি হলো এটা নিয়ে তুমি কোনোদিন তাদেরকে দেখবে না সোশ্যাল মিডিয়াতে নাচানাচি করতে। তুমি ভালো করে একবার খেয়াল করে দেখো, তুমি যত ফেসবুক পেজে আছো, যত ফেসবুক গ্রুপে আছো, যত হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, যাদেরকে কোনোদিন লিখতে দেখেছো যে আই এম সিলেক্টেড ইন উমুক এক্সাম, তাদেরকে তার দেখে আসো তার প্রিভিয়াস পেজ পোস্টগুলোতে কোথাও তাদেরকে দূর দূরান্তে খুঁজে পেয়েছো কিনা। রেয়ার একজন খুব অ্যাক্টিভ থাকে, না হলে 99% লোকে দেখবে খুবই ফোকাসড পড়াশোনাতে। ঠিক আছে, আমি তোমাকে এই কারণে বলছি, দেখো এই যে 15টা পরীক্ষা আছে না, এর মধ্যে কিছু স্পেশাল পরীক্ষা আছে, যেমন কি এই যে উদ্যান পালন প্রযুক্তি সহায়ক, এখানে হচ্ছে যারা সায়েন্সের গ্র্যাজুয়েট তারা দিতে পারবে। ঠিক আছে, যারা হচ্ছে লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট আছে তারা হচ্ছে কি 1 ইয়ার সার্টিফিকেট কোর্স অন প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণ কন্ডাক্টেড বাই বোর্ড অফ ভেটেরিনারি এডুকেশন, যাদের এই সার্টিফিকেট 1 বছরের আছে তারা দিতে পারবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্সপেক্টর অফ লিগ্যাল মেট্রোলজি, 36 বছর বয়স পর্যন্ত দেওয়া যায়। গ্র্যাজুয়েট অফ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন সায়েন্স, মুক্তমুখ দেওয়া যায়। আমি স্পেশাল যেগুলো আছে এই পিডিএফটাকে আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, ম্যাথস উইথ মিনময় স্যার বলে যে টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, ওটা দিয়ে জয়েন হতে পারো, অথবা টেলিগ্রামে গিয়ে তুমি সার্চ করো ম্যাথস উইথ মিনময় স্যার বলে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এই পিডিএফটা আমি ওখানে দিয়ে দেবো, তুমি পড়ে দেখে নিতে পারবে যে স্পেশাল কি কি দরকার। আমি তোমাকে এইটা বলছি, এই যে পরীক্ষাগুলো আছে এখানটাতে অলমোস্ট 1 2 3 4 5 6 6 আর হচ্ছে দেখো এখানটাতে যদি বলি এটা 7টা আর ডব্লিউবিসি হচ্ছে 8টা থেকে 9টা পরীক্ষা, যেটাতে 40 বছর বয়স পর্যন্ত দেওয়া যায়, যে কোনো স্টুডেন্ট দিতে পারে। ঠিক আছে, সব থেকে তোমাকে পজিটিভ যে কথাটা আমি তোমাকে বলতে পারি, যতই পরীক্ষা না নিক পিএসসি, একটা পরীক্ষা 5 বছর পরে নিক, একটা পরীক্ষা 2 বছর পরে নিক, প্রত্যেক বছর এই যে 7টা 8টা পরীক্ষা আছে না, যেমন হচ্ছে তোমাকে বলি ফুড এসআই, কেপিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এমভিআই, ডব্লিউবিসিএস, আর এখানে হচ্ছে ওয়ার্ড মাস্টার, এই যে 5-7টা পরীক্ষা আছে, পিএসসিকে যদি অফিসটা চালাতে হয় তাহলে এই 5-7টা পরীক্ষার মধ্যে অ্যাটলিস্ট 2টো পরীক্ষা তো বছরেও নেবেই নেবে, এটুকু তোমাকে আমি অ্যাসিওরেন্স দিতে পারি। এবারে তোমার কাজ কি হবে, তোমার কাজ হচ্ছে 30 বছর যেহেতু তোমার বয়সটা হয়ে গেছে, তোমার কাছে অপরচুনিটি খুব কম, কিন্তু যে অপরচুনিটিটা তোমার সামনে আসবে ওটা কিন্তু গ্র্যাব করার মতো তোমাকে 100% প্রিপারেশন নিতে হবে। এই মাইন্ডসেটে যদি তুমি চলতে পারো তাহলে সামনের যে কোনো একটা এক্সামে তোমার একটা সিট বুক হয়ে যেতে পারে। আর না হলে ও চেষ্টা করে দেখি, যদি হয়ে যায় এইবার প্রিপারেশনটা নিচ্ছি একটু এক্সপিরিয়েন্সের জন্য, পরের বার প্রিপারেশন নিয়ে ভালো করে পরীক্ষা দেবো, ভাই জীবনে কোনোদিন হবে না। কারণ একটা আইসিডিএস এক্সাম হয়ে পরের আইসিডিএস এক্সাম কবে হবে তার কোনো গ্যারেন্টি নেই। ক্লার্কশিপের পরীক্ষা 2বার হয়েছে মোটামুটিভাবে, 2016 সিলেক্টেড ক্যান্ডিডেট আমি, 2019-এ পরীক্ষা হয়েছে, ভালো ভ্যাকেন্সি নিয়ে পরীক্ষা হয়েছে,
23-এর ফর্ম ফিল আপ হয়েছে, 23 বা 24-এ ফর্ম ফিল আপ হয়েছে, যেটা পরীক্ষা সামনে কিছুদিনের মধ্যে হবে। তো এই অপরচুনিটি যে বা যারা মিস করবে, এইটা ঘুরে আবার কবে পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অতএব তোমাকে একটা চেষ্টা করতে হবে, যেহেতু আবারও বলছি বয়স 30+ হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলের এই পরীক্ষা আর রেলের তোমার এই পরীক্ষা, এইটা হচ্ছে 2024-এ তোমার মরণ বাঁচন লড়াই হওয়া উচিত, এটা আমি ফিল করি। এবারে তুমি যদি ভাবো না মোটামুটি ঠিকঠাকভাবে চলছি, যা হচ্ছে হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সত্যি যদি তোমার চাকরির দরকার হয়, পড়াটাকে 100% ভাই ফোকাস করো। না পড়ে আজ পর্যন্ত কেউ কোনোদিন ওই এ বড় সে ছোট, এ অমুক করে দিয়েছে আপনি কেন করেননি, বা এই সমস্ত ধরনের যত রকম ভাবে ইললজিক্যাল কথাবার্তা, এইগুলো করে টাইম ওয়েস্ট করে আজ পর্যন্ত কেউ চাকরি পায়নি। যে বা চাকরি পেয়েছে, যে বা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট দেখবে, তাদের মুখে কোনোদিন তুমি দেখবে না যে কাউকে নিয়ে তাদের খুব ক্ষোভ প্রকাশ। ঠিক আছে, তারা কিন্তু নিজের পড়াটা প্রথমে ঠিকঠাকভাবে করে নেয়, বাদ বাকি জিনিস পরে। আমি আবারও বলছি, যদি তোমার বয়স 30 হয়ে থাকে, যেটা আজকের আমাদের টপিক, যদি তুমি সেই রাস্তাতে হাঁটতে চাইছো যে আমার সত্যি সত্যি একটা সরকারি চাকরির দরকার, তাহলে এইবারে ম্যাথ, জিকে এবং হচ্ছে এইটাকে তোমাকে ভালো করে রেডি করতে হবে। আমি এই পরীক্ষার উপরে বেশি ভাই স্ট্রেস দিচ্ছি না, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা হচ্ছে এই ইউপিএসসির এপিএফসি কবে নোটিশ বেরোবে তারও কোনো ঠিক নেই। আমি কেন এগুলোর উপরে তোমাকে বেশি স্ট্রেস দিতে না বলছি, কারণ এগুলো তুমি পরে অপরচুনিটি পেয়ে যেতেও পারো, কিন্তু এই যে অপরচুনিটি রেলের, এটা কিন্তু ভাই তুমি কোনোদিন পাবে না আর পরে হয়তো। এবং আমাদের স্টেটের যে পরীক্ষাগুলো আছে, দেখো আমি তোমাকে আবারও বলছি, স্টেটে প্রত্যেক বছর 5-7টা পরীক্ষার মধ্যে 1-2 পরীক্ষা পিএসসি নেবেই নেবে। তোমাকে ওই জায়গাটাকে কিন্তু ভালো করে রেডি করে, যেন আমি একটা চাকরি পাই এরকম মানসিকতা নিয়ে তোমাকে হার্ডওয়ার্ক করে যেতে হবে। ঠিক আছে ভাই, এই হচ্ছে আমার বলা। যেটা তোমাদের মন্তব্য থাকবে অবশ্যই কমেন্ট করো, যদি আমার মনে হয় যে হ্যাঁ সঠিক কমেন্ট তোমার আছে বা তোমার কোয়ারিটা হচ্ছে লজিক্যাল কোয়ারি, তাহলে আমি তোমাকে অবশ্যই অ্যান্সার দেবো। ঠিক আছে ভাই, ভালো থাকবে। প্রত্যেককে আমি বেস্ট উইশেস তোমাদের জন্য আমি করতে পারি, যাতে তোমার এই বছর ভালো করে প্রিপারেশন নিয়ে একটা চাকরি হয়। ওকে, এবং আর একটা কথা বলতে পারি, তুমি এই হচ্ছে আমাদের অ্যাপ আছে, প্লে স্টোরে গিয়ে তুমি ডাউনলোড করতে পারো। এই অ্যাপে গিয়ে তুমি আমাদের পেড কোর্স অ্যাভেল করতে পারো, ফ্রি কোর্স আছে অনেক, সামনে আমাদের ফ্রি টেস্ট সিরিজ অনেক আসবে, পেড টেস্ট সিরিজ তুমি পেয়ে যাবে। এবং আমাদের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যে আমি ক্লাসগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করিয়েছি, সেগুলো হচ্ছে তুমি এখানটাতে ফ্রি কোর্সের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, চলো ভালো থাকবে। এবং আমাদের আর একটা কথা তোমাকে শেষে বলে দিই, আমাদের আর একটা সিরিজ যেটা শুরু হতে চলেছে, সেটা এই সপ্তাহতেই আসবে। সেটা হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যত ধরনের সরকারি চাকরি হয়, যাতে তোমার কাছে কোনো জিনিস অজানা না থাকে। একটা ভিডিওতে সমস্ত পরীক্ষার নাম আমি তোমাকে বলে দেবো, কত এজ লাগবে বলে দেবো। এরপরে তোমার কাজ হবে কি, তুমি চাইলে নিজে একটা খাতা বানিয়ে প্রত্যেকটার কোয়ালিফিকেশন তুমি লিখে নিতে পারো, তার পরীক্ষার সিলেবাস কি আছে, কি ফর্ম ফিল আপ কবে হয়, এগুলো সব লিখে নিতে পারো। এবং প্রত্যেক পরীক্ষার অ্যাটলিস্ট 2টো করে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি নেট থেকে ডাউনলোড করে নাও। দিলে কি হবে, তুমি প্রপার জিনিসটা তোমার কাছে জানা হয়ে যাবে এবং পরীক্ষা এবং পড়তে তোমার খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো ভালো থাকবে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই।